আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এই মুহূর্তে যারা এনটিভির সামনে বসে দেখছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাইছি এই আয়োজনটি। কারণ এনটিভি আপনাদের পছন্দের ভালোবাসার চ্যানেল দীর্ঘ 23 বছর পেরিয়ে 24তম বর্ষে পদার্পণ করছে। আর এই দীর্ঘ যাত্রায় আপনারা সবাই ছিলেন এনটিভির সাথী হয়ে, তাই আমাদের এই যাত্রাটি অনেক বেশি আনন্দমুখর হয়েছে। তাই আপনাদেরকে একটি আলাদা ধন্যবাদ জানিয়েও শুরু করতে হয়। আসলে আজকের এই আনন্দ আড্ডায় আমি নীল হুরে জাহান আছি, আর সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেপ নিবেদিত আনন্দ আড্ডায়, যেখানে আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন আমাদের সবার ভালোবাসার প্রিয় কিছু মুখ। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন আমাদের ভীষণ পছন্দের লেজেন্ডারি অ্যাক্টর, আমরা বলতেই পারি, নান আদার দেন মোশাররফ করিম। ওয়েলকাম। আমাদের সাথে আছেন এনটিভির পর্দায় তো আমরা তাকে দেখেছি, এবং এছাড়াও অসংখ্য নাটকে, অসংখ্য ভালো ভালো কাজে তার অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমাদের আরও একজন ভীষণ পছন্দের মানুষ সুমাইয়া শিমু, স্বাগত। এবং আছেন এই সময়ে যারা কাজ করছেন তাদের মধ্যে আপনাদের মন কেড়ে নেওয়া এবং যিনি খুব ভালো ভালো কাজ করছেন, এনটিভিতে তার নাটকও আমরা দেখি, আবার অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখি। আমাদের সঙ্গে আছেন আয়েশা খান, স্বাগত। তিনজনকেই অভিনন্দন এনটিভি পরিবারের পক্ষ থেকে। আমি একটু আলাদা আলাদা করে বলতে চাই যে সুমাইয়া শিমু, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, আর আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনাকে হোস্ট করছি, এন্ড আই এম ফ্যান অফ ইউ। ছোট থেকে আপনার কাজ দেখে আই লাভ ইউ। ছোটবেলা থেকেই সুন্দর লাগে, তাই না ভাইয়া? মানে আমি ছোটবেলা থেকে আপনিও ছোটবেলা থেকে, কাম অন। তারপর আয়েশার কাছে আসতে চাই। ইউ লুকিং ভেরি প্রিটি, খুব সুন্দর রঙের একটি শাড়ি পরেছে, অলরেডি বলেছি। দুজন মেয়ের সুনাম তো করলাম, আপনাকেও সুন্দর লাগছে ভাইয়া। আমার বসাটাই তো হয় না সুন্দর। আচ্ছা, এটা নিয়ে খুব একটু ঝামেলায় ছিলেন। আমি বলি আপনি একদম কমফোর্টেবলি বসতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েল, আজকে একটু শুরুতে জানতে চাই একটু একটু করে সবার কাছ থেকে, আজকে এনটিভির জন্মদিনে কেমন লাগছে? এই দীর্ঘ যাত্রায় কিন্তু আপনারা তিনজনই যার যার জায়গা থেকে এনটিভির সাথে ছিলেন, আবার একসাথেও ছিলেন। মোশাররফ করিম, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই। আমার আসলে প্রথম যে নাটকটি সবাই পছন্দ করে এবং যে নাটকটি ক্লিক করে, যদি যেই নাটকটার মধ্য দিয়ে আমার একটা ধীরে ধীরে পরিচয় তৈরি হয়, ক্যারামের কথা বলছি, সরোয়ার ভাইয়ের ডিরেকশন, আমাদের কচি ভাইয়ের গল্প, সেটা কিন্তু এনটিভিতে যায়। সো এনটিভি সেই অর্থে আমার কাছে একটা বিশেষ টেলিভিশন, কারণ আমার সবসময় মনে থাকবে এটা, যে আমার ক্যারাম নাটকটা কোরবানির ঈদে এখানে যায়। আর এনটিভির সঙ্গে আমার এবং শিমুর তো অবশ্যই, আমাদের হালে ওরও, মানে আমাদের তো একটা মোটামুটি দীর্ঘ বসবাস, একটা দীর্ঘ বসবাস। সো এনটিভির জন্মদিন আমাদের উৎসব, আমরা তেমন ফিল করি বলেই তো আজকে আসলে এই অনুষ্ঠানে আসা। তো ভালো লাগছে অনেক। রাইট, আসলে কি এনটিভির একটা আলাদা বৈশিষ্ট্যের জায়গা, কিন্তু আমরা আরও আগে থেকে বলতাম যে নাটক কোন চ্যানেলে ভালো, এনটিভির নাটকগুলো ভালো। মানে নাটকের ক্ষেত্রে এনটিভির একটা আলাদা জায়গা সবসময় ছিল দর্শকদের কাছে, এবং সেই নাটকের মধ্যেই বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় আপনাদেরকে দেখেছি। আমি সুমাইয়া শিমুর কাছ থেকে একটু এনটিভির জন্মদিন উপলক্ষে আজকে কেমন লাগছে সেটি শুনতে চাই। খুব ভালো লাগছে যে আসলে আমার কাজ শুরু করার কয়েক বছর পরেই এনটিভি চালু হয়েছে, সম্ভবত 2003-তে মেবি। আমার তোমার চেয়ে এনটিভি জুনিয়র ক্যারিয়ারে, কাজের ক্যারিয়ারে জুনিয়র। তো যেটা হয়েছে যে এনটিভি আমার কাছে সবসময় খুব স্পেশাল। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আমার ক্যারিয়ারে আমার যে ভালো ভালো কাজ, আমার নিজের পছন্দ, দর্শক প্রিয়, হ্যাঁ, অসংখ্য অসংখ্য কাজ, যে কাজগুলো এনটিভিতে গিয়েছে। একদমই। হ্যাঁ, তো এই কারণে হয় কি যে এনটিভির প্রতি একটা ভালোবাসা তো আমার মানে সবসময় আছে। আর এনটিভির জন্মদিনে অবশ্যই আমি যারা এনটিভির দর্শক, মানে তার আমাদেরও দর্শক, তো সবকিছু মিলে আমার খুবই ভালো লাগছে। অনেক ভালো কাজ, যেমন শাওলা, বা যদি হাউসফুল এফএনএফ এর কথা বলি, সেখানে তো আমরা দুজনকেই পেয়েছি। আমি সেখানে আলাদা করে যাব, কারণ আমি একটু বলতেই চাই, স্পেশালি হাউসফুল আমার জন্য এবং আমার মনে হয় আমার মতো অনেকেরই জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে। সেটা নিয়ে আমি আলাদা গল্প করব। হাউসফুল একটা ট্র্যাজেডিও আছে আমাদের, সেটা পরে শুনছি। আগে একটু আয়েশার কাছ থেকে জন্মদিন উপলক্ষে সে কি ভাবছে। আয়েশা, দুজনের কথা শুনছিলাম, তারা দুজন এনটিভির অনেক শুরুর দিক থেকে ছিল। তুমি কম্পারেটিভলি যেহেতু পরে কাজ করেছো, এখন নতুনদের মধ্যে কাজ করছো, কিন্তু তোমারও অনেক ভালো কাজের সঙ্গে এনটিভির ভালো কাজের সঙ্গে তুমি আছো। প্রোগ্রামও হোস্ট করছো, ইভেন ফ্রাইডে নাইটে প্রতি রাতেই তোমার একটা শো আমরা দেখি তোমার উপস্থাপনা। এছাড়া নাটকের কথা যদি বলি, তোমার প্রথম এনটিভির সাথে নাটক মনে হয় 72 ঘন্টা। আজকে কেমন লাগছে এনটিভির জন্মদিনে?
ডেফিনেটলি অনেক ভালো লাগছে আপু। আর থাকে না যে 2003 সালে এনটিভির জন্ম, আমি তার কয়েক বছর পরে, প্রায় 5 থেকে 7 বছর পরে আমি এমন একটা কাজের সাথে যুক্ত হলাম এনটিভিতে, যে কাজটা খুবই ইউনিক। আর এনটিভি বললো না যে সবসময় খুব ভালো ভালো কাজ মানে এনটিভি, আমার কাছে ব্যাপারটা না এটার সাথে আমি বলবো যে খুব ইউনিক কাজ মানে এনটিভি। এবং বাচ্চাদেরকে নিয়ে যখন কোনো চ্যানেল কাজ করে না, তখন হচ্ছে এনটিভি কাজ করছে। এবং প্রতি ঈদে, রোজার ঈদ এবং কোরবানির ঈদে বাচ্চাদের জন্য একটা করে নাটক বানাতেন মুর্শিদুল ইসলাম আঙ্কেল। ওই একটা নাটকে আমি আসলে ছিলাম, যেটা 72.5 ঘন্টা 2010 সালে প্রচারিত হয়। আচ্ছা, এবং তখন তো আসলে ইউটিউবের যুগ, মানে এখন যেরকম, হ্যাঁ, সেটা কি তুমি শিশু শিল্পী হিসেবে হ্যাঁ। কাজ করেছি। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন ইউটিউবের ব্যাপারে কোনো আইডিয়া নাই। তারপর যখন ইউটিউবটা আসলে আসলো এবং 2020 সালে আমি প্রথম নাটক করলাম, সেই নাটকের কমেন্টের নিচে অনেকে লিখছিল আপনি 72 ঘন্টার ঋতু না। হ্যাঁ, তো এইটার জন্য না আমি বলবো যে এনটিভি আমার কাছে একটা ইমোশনাল জায়গা, একটা সফট কর্নার হোল্ড করে থাকে, একই সাথে নস্টালজিক। না, একদমই তাই, যেটি বললে যে ভালো কাজগুলো, কারণ 2010-এর কথা বললে তো ওই সময় আমরা আসলে টেলিভিশন প্রোগ্রাম নাটকের প্রতি, এখন তো যেটি বলছিলে সোশ্যাল মিডিয়ার যুগে একটু আমাদের অ্যাটেনশন অনেক দিকে যায়, কিন্তু তখন কিন্তু টেলিভিশন কেন্দ্রিক ছিল এবং যে কোনো ভালো কাজ, অনুষ্ঠান হোক নাটক হোক, আমাদের আলাদা অ্যাটেনশনের জায়গা থাকতো। এইবারে এই সময়ে হবে সাপ্তাহিক, আমরা সব মুখস্থ রাখতাম। সেই মুখস্থ রাখার জায়গা থেকে বলে আমি স্পেশালি যেটা মুখস্থ রাখতাম সেটি হলো হাউসফুল। শুধু আমি না, আমার মনে আছে যে আমরা ফ্যামিলির সবাই মিলে বসে একসাথে বসে দেখতাম। এবং আমি পরবর্তীতে আবার ইউটিউবে ওই নাটকটি দেখেছি। আমি সবসময় বলি যে বাইরের সিরিজ যেখানে দেখা হয়, ফ্রেন্ডস আছে যেটা ক্লাসিক, কাল্ট ক্লাসিক, আর আমাদের আছে হাউসফুল। সো হাউসফুল আমরা মোশাররফ করিমকেও দেখেছি আর সুমাইয়া শিমুকেও দেখেছি। আমি একটা হাউসফুল এবং এফএনএফ দুটো নিয়েই আলাদা করে জানতে চাই জার্নির কথা, প্লিজ। হাউসফুল তো নামগুলো তো মানে বলতে গেলেই এখন এগুলো আসলে স্মৃতির পর্যায়ে চলে গেছে। আমরা আজকে স্মৃতিচারণই করতে বিশেষ চাই, করে প্লিজ। এটা তো ফামি এবং রনিরও প্রথম ধারাবাহিক। রাইট। ওরা দুই বন্ধু, দুইজন মিলে একটা ধারাবাহিকের ডিরেকশন দেবে, এই রকম আগে নিশ্চয়ই ঘটেছে, কিন্তু তারপরেও এটা খুব একটা বাংলাদেশে ঘটেছে আমার মনে এটা হয়। সময় থেকে অনেক এগিয়ে ছিল, একদম আলাদা এবং ওরা ফ্লেভার, যেভাবে আলাদা গল্পটা স্টাইল। তৈরি করা, সেই গল্প তৈরি করার সময় তখন দেখা যেত উত্তরার হাউসেই সবাই শুটিং করে। না, উত্তরা না, না, আমরা ওই যে- সবাই করে। ও হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ওদের প্রথম থেকেই, এবং প্রথম ধারাবাহিক প্রথম থেকেই চিন্তা ছিল যে না, আমরা এমন একটা বাড়িতে করব যে বাড়িতে আগে কেউ শুটিং করেনি, সেই রঙিন বাড়ি। যেটা স্ক্রিনে আর কেউ আগে দেখেনি। এই যে অ্যাটিচিউডটা, তারপরে তার জন্য আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু ওইভাবে করা, তারপরে একটা গল্প তৈরি করা, একটা পারিবারিক দারুণ গল্প। হাউসফুল, ফামি বলছিল যে ব্যাপারটা এরকম যে একটা হাউসফুল, কিন্তু এক সময় দেখা যায় শেষে কেউ থাকে না, এর বিয়ে হয়ে যায়, ও বিদেশ চলে যায়, সেটা একটা একটা তখন সেই হাউসফুলটাই আসলে একটা শূন্য বাড়িতে পরিণত হয়। তো এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজটা যখন করতে গেলাম, আমার চরিত্র তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু আমার বেসিক্যালি আমার যেটা ট্র্যাজেডি বলবো সেটা হচ্ছে যে আমি ছিলাম ওর মামা। হ্যাঁ, মামা আর চাচার সাথে তো আপনার সারাক্ষণ ঝগড়া ছিল, আমি ওর মামা। সে কি ঝগড়া? তো ওর মামা করতে আমার অসুবিধা নাই, ছিলাম আর মামা। এখনো যে কিন্তু মামা বলে ডাকে মুশকিলটা সেটা একটু বলেন। সেটাই আচ্ছা, ট্র্যাজেডিটা শুনছি। হ্যাঁ। ট্র্যাজেডি তো ওইটাই যে শুধু শুটিং এ না, শুটিং এর বাইরেও সে আমাকে মামা ডাকতো। আহা, আজকে ডাকে নাই সারাদিন একবার। এখনো ডাকি, আজকে ডাকি না। হ্যাঁ। So, মানে মানে আমরা হাউসফুলের শুটিংটা মানে কত মজা করে অনেক। করতাম। এটা হয় কি যে আমার কাছে মনে হয় যে আমরা হাউসফুলে যে আমাদের যখন শুটিং, যে আমি যদি আমার কথা বলি, আমি তো তখন অনেক কাজ করি, মানে দেখা যাচ্ছে অনেক দিন, তো দেখা যাচ্ছে হাউসফুলের আগে শুটিং, পরে শুটিং, মাঝখানে হয়তো 4 দিন বা 5 দিন শিডিউল দেয়। তা আমার কাছে মনে হতো যে এই 4 দিন মানে আমার একটা থাকে না যে একটা রিল্যাক্স টাইম, এবং আমার একটা আনন্দের, মানে হাউসফুলের শুটিং থাকা মানে আমার একটা আনন্দ, এবং যাচ্ছি আমরা পুরা বাড়িতে একটা অন্যরকম ফ্লেভার ওই নাটকে। তো সত্যি তাই যে একদম সিকোয়েন্স নামানো, চাপ এইরকম কেউই বোধ করতো না। আবার এবং দেখা প্রত্যেকটা যাচ্ছে- সিকোয়েন্স আসলে ওখানে বসে আমরা আলাপ আলোচনা করে 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 এক একটা সিকোয়েন্স তৈরি করতাম। হ্যাঁ। এবং এরকম ঘটনা অনেকবার হয়েছে যে আমি আর রেদওয়ান, রনি আর শিমু আছি, যে হাসির কারণে সিকোয়েন্স করতেই করাই পারছি যাচ্ছে না। অনেক এবং সেটা এরকম। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু সিনটা কোনোভাবে নামানো যাচ্ছে না, কারণ অ্যাক্টিং করতে গিয়ে হয় আমি হেসে ফেলছি, নাহলে ও, না হলে মিথিলা, হ্যাঁ, সুমন ভাই ছিল, আমরা দেখাচ্ছিল যে দেখা ডিরেক্টর যাচ্ছে নিজেও হ্যাঁ। এরকম অনেকবার করছে যে রনি হেসে ফেলে শট
নষ্ট করছে, আমরা রনিকে দোষারোপ করে, রনি বলছে যে না আমি হাসি নাই, আমি হাসি নাই। তো আলটিমেটলি এক পর্যায়ে মনে হচ্ছে যে আমরা আসলে এটা একটা খেলা, হ্যাঁ শুটিং মানে করতে আসি আমরা নাই। সবাই অনেক এনজয় করতাম। হ্যাঁ, আমি প্রতিটা সিন ডায়লগ আসলে এত আনন্দের ছিল এবং ওখানে তো আলাদা একটা পরিবার রচিত হয়েই গেছিল, সেই জন্যই আমাদেরকে দর্শককে এত বেশি স্পর্শ করেছিল কাজটি। এবং এখানেই তো অনেক নতুনত্বই ছিল, যদি মিউজিকের কথা বলি সেটা একদম ডিফারেন্ট একটা ডিফারেন্ট কিছু মনে হতো, মিউজিকটা শুনলেই ভালো লেগে উঠতো মানে আমি বিশেষ করে ওই নাটকের হাউসফুলের দুজন ডিরেক্টরকেই আমি খুব হ্যাঁ এই সময়ে এসেও আমি ধন্যবাদ দেবো এই জন্য যে তাদের যে ওই কাজটার প্রতি তাদের যে অ্যাটিটিউড, প্রত্যেকটা জিনিস, আমি তো বললাম যে একটা চেয়ারের যত্ন ওরা নিজ হাতে নিত, যে আমার চেয়ারটাও যেন কোনো সমস্যা না হয়। তো সেই কারণেই আসলে একটা নাটক দাঁড়ায় এবং সেই কারণেই ওইরকম একটা নাটক আমরা পাই। একদমই তাই, আসলে এটি যেমন একটা এবং বাংলা FNF এর নাটকের ক্ষেত্রেও মধ্যে একটা পরবর্তীতে নতুন গিয়ে- অধ্যায় রচনা করেছিল। ডিরেক্টরদের কথা বলছেন রেদওয়ান রনি এবং ফাহমি দুজনকে আমরা আবার দেখেছি যে থার্ড ওয়াল ভেদ করে যে দর্শকের সাথে কথা বলা, এটাও কিন্তু আমাদের জন্য খুব নতুন একটা ব্যাপার ছিল, কারণ দর্শকের মধ্যে একটা জানার আগ্রহ ছিল যে এটার পেছনে আসলে কারা আছে, এরা কারা এভাবে একটা নাটক বানালো। আচ্ছা, একটা দীর্ঘ সময় যে এই পরিবার কাজ করেছেন, শুটিং করেছেন, ভালো কথাই শুনছিলাম, কিন্তু কখনো একসাথে তো অনেক মানুষ থাকলে ওই যে থাকে না কিছু না কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমার কখনো? যেটা হতো ব্যক্তিগতভাবে, হ্যাঁ যেমন সুমন ভাইয়ের কথা বলি, যখন আমাকে এই ক্যারেক্টারটা দিল তখন আমি ফামিকে বললাম যে ফামি এইটা তো আমি পারবো, কিন্তু এটা তো করা ঠিক হবে না। ফামি বললো না ভাই কেন না, আমি বলছি দেখো আপনি তো খুব এটা বুলি করতেন ওনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে যত যাই হোক না কেন এটা অ্যাক্টিং, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার খারাপ লাগতে পারে এবং এটা আমার কাছে ভালো লাগছিল না। তুমি আগে তার সঙ্গে কথা বলো, আমি এগুলো কিন্তু বলেছি। যদি মাইন্ড করে হ্যাঁ না, এটা খারাপ লাগতেই পারে অবশ্যই, হ্যাঁ। ফেয়ার এনাফ। আবার একজনের মনে হলো যে দূর কিছু যায় আসে না, আমি তো এরকমই বলতেই বলুক কিছু যায় আসে না, কিন্তু সেন্সিটিভ লোকদের ক্ষেত্রে তো খারাপ লাগতেই পারে। আর কিন্তু সুমন ভাই এটা খুব খুব স্পোর্টিংলি নিতে পেরেছিল। হ্যাঁ হ্যাঁ, এবং আমি তো এখন বলবো যে আমাদের দুইজনের আমি টেনশনে ছিলাম যে আমি বলতে চাইলে অনেক কিছু এবং অনেক কিছু বলেছিও, বাট আমার অস্বস্তি হতো প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে তো আমাদের সঙ্গে খুব সম্পর্ক দারুণ এবং এখনো খুব ভালো সম্পর্ক। আমার ভীষণ পছন্দের একজন মানুষ সুমন পাটোয়ারি, দেখা কম হয় কিন্তু দেখা করতে চাই বারবার। আমাদের একটা গেট টুগেদার হওয়া উচিত বোধহয়, হাউসফুল। তুমি থাকো আপনাদের শুধু হ্যাঁ, এটা হবে হাউসফুল অ্যান্ড ফ্যান্স। হ্যাঁ ফ্যান্স হিসেবে আমরা দুজন একটা পার্টি হবে আসলে, দিনক্ষণ একটু দেখে একটা অ্যানিভার্সারি পালন করেন, হাউসফুল অ্যান্ড ফ্যান্স। আমরা যারা ফ্যান্স ক্লাব চলে আসবো। এফএনএফ এর কথা বলছিলেন, তারপর যে এফএনএফ ওটা তো রনি বানালো। আমরা প্রথম শুটিং করলাম বোধহয় সিলেটে, জাফলংয়ে, হ্যাঁ। জাফলংয়ে। এবং একটা সিকোয়েন্সের কথা আমার খুব মনে পড়ে যে বাসের মধ্যে আমিও তোতলা, ও তোতলা, আমি ওকে বলতেছি যে আপনি কিন্তু শুরুতে তোতলা ছিলেন না। ছিলাম না, হ্যাঁ। পরে বানিয়ে দিয়েছেন। শুরুতে তোতলা, এবং আমি যে তোতলা এটা আমিও জানতাম না। যখন শর্ট শুরু হবে ডিরেক্টর তখন বললো যে আমি নাকি তোতলা। ওকে, তো সেটা তো আমার তখন স্বাভাবিকভাবে কি যাই হোক অনেক কষ্টে কিছুটাই হলো। তো মোশাররফ ভাইয়ের ক্যারেক্টার কিন্তু তোতলা ছিল না। তো সে যখন দেখলো যে আমার সাথে ওনার মানে পেয়ার ছিল নাটকে, সে দেখলো এটা মামা না, আমি অবশেষে মানে হাউসফুল থেকে বের হয়ে সে ওই খুব জায়গাতে খুশি যে মুক্তি মামা পেলাম না। আর কি। তো যখন আমি তো এখন তার আমার মনে আছে এটা, সে বাসের মধ্যে আমরা একটা বাস তো নিয়ে মানে নেওয়া হয়েছিল, সে বলে কি যাচ্ছে তাহলে আমিও তোতলা, মানে এটা ছিল না কিন্তু সে বলা চলে জোর করে সে তোতলামিটা সে নিয়ে নিল। ওকে, এবং ওইটা খুব মজা হয়েছিল যে ওই সিকোয়েন্সটা যে আমি ও তোতলাচ্ছে, একটু কি দুজন আমার ডায়লগটা মনে হয় তোতলা হয়ে হয়তো কিছু বলছিল একটা যে বলবেন নাকি এই আপনি আমাদের? এটা কেন করছেন, তাই আমি বলি যে আমার ইচ্ছা আমি করছি, এরকম কিছু একটা। তো ও ভাবছে যে আমি বোধহয় ওকে কপি করছি। একটা কিছু সেইটা বলেন নিয়ে না, ঝগড়া। একটা কিছু বলেন না আপুকে, যেটা আপু আবার অ্যানসার দেবে। না এটা তো টাকা দেয় তো এসব কাজের জন্য আমাদের। তো তাহলে কিন্তু আপনি অলরেডি আমাকে বলে ফেলেছেন, সেটা মানে খেয়াল করেননি। হ্যাঁ। আচ্ছা, আমি এই গল্পে আবার আসবো। দুজনের আমি জানি অনেক নিজেদের অনেক অসংখ্য স্মৃতি আছে। আয়শাও চুপচাপ শুনছিল, তোমার নিশ্চয়ই ভালো লাগছিল শুনতে। অনেক, আমার না কেন জানি গ্রিন রুমের না এই হ্যাঁ। ব্যাপারটাই ভালো লাগে, যখন সিনিয়র আর্টিস্টরা থাকেন তাদের জার্নিটা, তাদের অভিজ্ঞতার গল্পগুলো শুনতে এত দারুণ লাগে। আর ওনারা তো সবাই সুবক্তা,
প্রত্যেকে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন, এই যে তুমিও সুন্দর শুনতেও করে না গুছিয়ে ভালো কথা লাগে। বলো। অ্যাক্টিং বাদ দাও, না acting না বাদ না, দিয়ে এটাই তো মানে তুমি শুনতে জাস্ট ভালো হচ্ছে আমার লাগে। সব শুটিং এ চলে আসবা, আর অভিজ্ঞতার কথা শুনবা। খুব ভালো হয়। আচ্ছা, মোশাররফ করিম এবং সুমাইয়া শিমু একসাথে কাজ করেছেন, সেই গল্পটা শুনছিলাম, সেই কেমিস্ট্রিটা আমাদের বোঝা হয়ে গেছে। কিন্তু মোশাররফ করিম এবং আয়েশা খান আপনাদেরও কিন্তু একসাথে কাজ করা হয়েছে এবং এনটিভিতে প্রথম নাটক সম্ভবত সত্যমতিন। এবারে এতক্ষণ সুমাইয়া শিমুর সাথে আপনার কেমন অভিজ্ঞতা সেটা বলছিলেন, এবার একটু প্রথম আয়েশার কাছ থেকে শুনি হ্যাঁ, কাজ করার অভিজ্ঞতা। প্রশংসা করো। প্রশংসা ব্যতীত অন্য কিছু বলা যাবে না। ভাইয়ার সাথে আমার প্রথম কাজ হচ্ছে আসলে চরকিতে দাগ, কিন্তু ওখানে আসলে ক্যারেক্টারাইজেশনটা এমন হয়েছিল আপু, যেখানে ভাইয়ার আলাদা একটা জার্নি আছে, আমার আলাদা একটা জার্নি আছে। জাস্ট একটা সময় এসে ওনার আর আমার একটা কাউন্টার Screen share হয়। আচ্ছা। আমি না মুগ্ধ হয়ে দেখছিলাম যে এই মানুষটা 2 পাতার ডায়লগকে কিভাবে মেমোরাইজ করে কিভাবে উনি দিলেন, ডেলিভারি করলেন, এবং একটা ইনফরমেশন বাদ যায়নি। আমি বলছি না যে উনি হুবহু বলেছেন, না, উনি ওনার মতন করেই বলেছেন। ওসি মাহফুজকে ওনার যেমন, সরি ওসি মাহফুজ তো না, ওই ক্যারেক্টারটার নাম হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নাম দাও, আচ্ছা, এতদিন মনে থাকার কোনো ওটা কারণ ওসি নাই। ক্যারেক্টার ছিল। ওসি তপনও বলতে পারো। ও সে হারুন না বললেই হলো। না না হ্যাঁ, তো তারপর হচ্ছে কি উনি এত সুন্দর করে পুরোটা বললেন, এবং টোটাল 2বার বা 3বার টেকটা নেওয়া হয়েছিল। আমি জাস্ট দেখলাম, আমি আমার ডায়লগ কি দিব, আমি ওনারটাই দেখছি। আমি ভুলে গেছি যে আই হ্যাভ টু প্লে মাই ক্যারেক্টার অ্যাজ ওয়েল। করে বেশি আর বেশি বলার সুযোগ দেওয়া ঠিক হবে না, কারণ ক্রমাগত প্রশংসা করবে। আশ্চর্য, একটা মানুষ যা করেছে সেটা আমি বলবো না, আমি মিথ্যা বলবো? বেচারা ভয় মনে আচ্ছা, আজ প্রশংসা ছাড়া অন্য কি শোনা যায় সেটার জন্য মনে হয় আমাকেই প্রশ্ন করতে হবে, সেই প্রশ্ন পরে করব। এতক্ষণ তো আয়েশার মুখে শুনলাম আপনার কথা, আপনার কাছে আয়েশা সম্পর্কে শুনতে চাই। এটা আমি শুনবো। ও ও আসলে প্রশংসা যদি করি, আর প্রশংসার বাইরে কিছু করা যাবে না, তার একটা কারণ হচ্ছে যে নেগেটিভ দিক একটা মানুষের সম্পর্কে জানার জন্য যতটা মেশামেশি দরকার হয়, মানে ঝগড়া ফগড়া হওয়ার জন্য, সেই রকম কোনো জায়গায় আসলে আমরা তো যাইনি নিশ্চয়ই। আমার সাথে হয়েছে। হ্যাঁ, তোমার সাথে। সেটা শুনবো। তো ও একদমই, আমার একটা উপলব্ধি আমার হয়েছে ওর সঙ্গে কাজ করে, সেটা হচ্ছে যে ও নাটকটাকে ভালোবাসে। ও অ্যাক্টিংটায় মনোযোগ দিয়েই করতে চায়। আর একটা ঝামেলা ওর নাই, সেটা হচ্ছে যে ওই থাকে না যে না আমি কিছু শিখবো না, জানবো না, আমি যেমন পারি তেমন ভাবেই করবো, তা না, ওর একটু জিজ্ঞেস করার বাতিক আছে যে আসলে আমি কেমন করে করতে পারি। তো আমার মাথায় সেই ব্যাপারে কিছু আসলে আমার মনে হয় যে এই ব্যাপারে আমরা আলাপ করছি, এবং আমার মনে হলো যে এটা এই ডেলিভারিটা এরকম হতে পারে, বা মেন্টাল স্টেটটা এরকম ক্যারেক্টারের, বা এমনিতে ওভারঅল চারিত্রিক বৈশিষ্ট্যটা এরকম। তো সেটা বললাম। আর ওর সত্যমতিনে যখন কাজ করেছেন সেটা তো প্রথম সাবলীল ব্যাপার আছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় যে ক্ষমতাটা ওর আছে সেইটা বোধহয় ওরে অনেক দূর নেবে, সেটা হচ্ছে নিতে চাওয়ার ইচ্ছা। এটা অনেকের থাকে না, এটা আছে। বাহ, থ্যাংক ইউ সো আমি আবার মাচ। এক সময় ওর সঙ্গে আরো কাজ করব, ইনশাআল্লাহ। আরো জানবো নেগেটিভ দিকগুলো, আবার এসে বলবো। ওকে। আচ্ছা আয়েশা, তোমার কাছ থেকে একটু শুনি। তুমি তো অন স্ক্রিনের কথা বলছিলে, কেমন ডায়লগ ডেলিভারি অ্যাজ অ্যান অ্যাক্টর তিনি কেমন করেছেন, কিন্তু প্রথম যখন তার সাথে তুমি কাজ করছো, বা যদি আমরা এনটিভির তোমাদের প্রথম যে সত্যমতিন সেটার কথাই বলি, অফ দ্য ক্যামেরা তোমাদের মধ্যে আসলে কেমন কেমিস্ট্রি হয়েছে, বা ওই সময় শুটিং এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ওকে, দাগের ক্ষেত্রে আসলে সত্যি কথা বলতে গেলে আমি খালি ভাইয়াকে সালাম দিয়ে চলে যেতাম, গল্প করার সুযোগটা পেতাম না, কারণ আসসালামু আলাইকুম এরকম না, আসসালামু আলাইকুম এভাবে চলে যেতাম আমি না, আমার কথা মনে বলতে। হয় কদম মুচি আমার মনে পড়ে না। কারণ থাকে না চরিত্রটা আসলে আমার জার্নিটা আসলে খুবই হেভি একটা জার্নি ছিল। তো সত্যমতিন যখন আবার করছি তখন তো খুবই লাইট মুডের একটা নাটক, আর সাগর ভাইয়ের সেটে, সাগর জাহান হ্যাঁ, নির্মাতা সাগর জাহান ভাইয়ের সেটে হাস্যরস হবে না এটা আসলে চিন্তা করাটা মুশকিল। তো আমি সেটে এই ভেবেই যাই যে আচ্ছা ঠিক আছে, আগামী 4 দিন আমি প্রচুর থাকে না যে ফান ফুর্তি করে শুটিংটা হাসবো। শেষ করব একদম। এবং সেটে ঢোকার সাথে সাথে সাগর ভাইয়ের তো শুরু হয়ে যায়, ওনার কমেডি ক্লাস ওপেন হয়ে যায়। তারপর যখন মোশাররফ ভাই জয়েন করলেন, শুটিং নেমে যাবে শুটিং এর মতন, আমরা হচ্ছে আড্ডা দেব, ওনারা দুইজন বসে ওনাদের স্মৃতিচারণ করছে। আর কারণ ওই কাজটা আসলে সাগরের সঙ্গে অনেকদিন পরেই, অনেক বছর পর, অনেক দিন পরে আচ্ছা, সাগরের সঙ্গে কাজ, হ্যাঁ অনেক বেশ কয়েক বেশ বছর কয়েক পরেই বছর কাজ করা পরেই, হলো। So, হ্যাঁ। ওই শুটিং এর ইউনিটটাও তখন একটা স্মৃতি কাতরতায়
হ্যাঁ আসলে পূর্ণ হয়ে গেল পুরনো কথাবার্তা, এবং তখন মনে করলাম যে আরে তাই তো, সময় তো অনেক চলে গেছে। রাইট, নাটক তো হবেই, একটু স্মৃতিচারণ, একটু সময়টুকু নিজেদের মধ্যে একটু করা যাক। এই যে বিহাইন্ড দ্য সিনের কথা শুনছিলাম আয়েশার কাছ থেকে, এদিকেই তাহলে বিহাইন্ড দ্য সিনের গল্প শুনি। আমি 5 পর্বে ধারাবাহিক বিহাইন্ড দ্য সিনের কথা বলছি। বিহাইন্ড দ্য সিন 5 পর্ব, প্রথম 5 পর্ব পর্বের ছিল। ঈদের ধারাবাহিক। হ্যাঁ, এটা বাংলাদেশে প্রথম 5 Yes. পর্ব, এবং এনটিভিতে যায় বিহাইন্ড দ্য সিন, রেজন রনির ডিরেকশন। রেজন রনি থাকলেই তো ভালো হতো আসলে, হ্যাঁ, বারবার সত্যি চলে আসছে। তাহলে খুব চমৎকার হতো। আচ্ছা, তো মানে আরো আপনাদের মাধ্যমেই কিন্তু বারবার চলে আসছেন। মানে অনেক কথাই হতো। ও খুব রনি খুব টেনশনে ছিল, আর রনি খুব সিরিয়াস টাইপ তো কাজ বানানোর ক্ষেত্রে, আগেই বললাম। তো বিহাইন্ড দ্য সিন নিয়ে সে খুব টেনশনে ছিল যে এটা প্রথম এরকম একটা কাজ বাংলাদেশে হয় নাই, এটা যদি ক্লিক না করে, ঠিকঠাক মতো বানাতে না পারি, বারবার বলছে মোশাররফ ভাই হবে হবে, আমি বলি হবে। তো ফার্স্ট শটটা আমার মনে পড়ে যে এই সদরঘাটে আমি আর ফারুক ভাইয়েরও থাকার দরকার ছিল এখানে। এটা দারুণ বিহাইন্ড দ্য হতো। সিন তো সদরঘাটে না, আমরা বিহাইন্ড দ্য সিন ওই যে চিটং, তারপর বান্দরবন, না, ওখানে একটা ইয়ে ছিল, তাই না? ও আচ্ছা আচ্ছা, ওইটাতে ইয়ে, হ্যাঁ হ্যাঁ, তো ওইটাতে ওটা আপনি ছিলেন না? আমি ছিলাম না, হ্যাঁ, এই জন্য আমি ওই মিস যে, করে গেছি। যে আমি নদী পার হই আর কি, নদী পার হয়ে নৌকা থেকে নেমে, আর পাড়ে ফারুক ভাই দাঁড়ান। তা আমি নৌকা থেকে নেমে ফারুক ভাই আমাকে জড়ায় ধরে, আমি জড়ায় ধরে আমি ফারুক ভাই কানে কানে বলি ভাড়া দে, বরিশালের ল্যাঙ্গুয়েজ, ভাড়া দে। আর সে বলতেছে যে ভাড়া, আমি বলি যে আমার কাছে টাকা নাই, নৌকায় আসছি, নৌকার ভাড়া দে। তো এটা ওই মুহূর্তেই তৈরি হয় ব্যাপারটা। আচ্ছা, ওকে। এবং ওই শটটা দেওয়ার পরে আমার কেন যেন মনে হলো যে এই নাটকটা ক্লিক করবে এবং সবাই নেবে। আমি রনিকে বললাম যে এটা Hit ওয়ার্ক হবে। করবে। হ্যাঁ। রনি বল কি বলেন ভাই, আমাকে হ্যাঁ করবে রনি, দেখো। তারপরে তাই কিন্তু হলো আর হলো, কি, behind the হ্যাঁ। scene। সেটা এই যে বলছিলেন যে প্রথম ঈদের সময় এরকম ধারাবাহিক অনেক কিছুই হয়েছে যে আমরা এনটিভিতে দেখেছি যে জিনিসটা ব্রেক হচ্ছে, সামথিং নিউ। এই যে সাহসটা, এই যে একটা জিনিস নতুন কিছু করার, এটা তো একটা সাহস, একটা ডিসিশন মেকিং এরও ব্যাপার থাকে যে দর্শক এটা কিভাবে নিবে। এই যে ডিরেক্টরের ডিরেক্ট থার্ড না, ওয়াল এটা- ব্রেক করে এটা কথা বলা অবশ্যই তো হোক, এই বলবো যে ধরনের কাজ এই করা যে হোক, সিদ্ধান্তটা জনরাটা এনটিভি থেকে যে এরকম একটা নাটক করার, যে ঈদে 7 পর্ব যাবে বা 5 পর্ব চিন্তা যাবে, করা এই যে ভাবনাটা, এরকম ভাবনা তো এখনো চাই এনটিভির কাছে। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই। আবার নিশ্চয়ই আপনাদেরকে নতুন- অনেকদিন আপনাদেরকে আসলে নতুন কোনো দেখছি না ভাবনা। নতুন কাজে, এটা আসতে হবে এপাশে, এবার সেই জায়গায় আসি। ও কাজ করতে সদরঘাটের চায় না। গল্প আপনার কাছ থেকে শুনলাম, কি আমি নাকি ওনার সাথে কাজ করতে চাই না। চান না আসলে? হ্যাঁ, চায় না, কারণ ওর যেমন মামা মনে হয়, দেখছো আর কি, মামার সঙ্গে। এটা এটা বললে কেউ বিশ্বাস করবে না, দর্শকরা তো করবেই না। এটা আপনাকে যে আমি মামা নাকি, এটা তো জানেই না দর্শক, আজকে জানলো। যেটা তখন সদরঘাটের গল্পটা বলছিলেন, আপনি কিন্তু বলছিলেন অন্য গল্পের কথা, তার মানে আপনার মাথায় অন্যটা চলছিল। ও আচ্ছা, আমি ভেবেছি যে আমাদের আরো কাজ আছে না, যে ফাদো বাগার গল্প, ফাদো বা বাগার হ্যাঁ, গল্প। আমি ভেবেছিলাম বোধহয় উনি ওইটার কথা বলছে, কারণ ওইটাও সদরঘাট রিলেটেড, বা ওখানে ওই যে কুয়াকাটায় গিয়ে করলাম হ্যাঁ হ্যাঁ। আমরা। তবে আমার কাছে বিহাইন্ড দ্য সিন, এটা তো আমরা আলোচনা করলাম যে হ্যাঁ একটা ডিফারেন্ট ইয়ে, বা মোশাররফ ভাই বললেন যে হ্যাঁ হিট হবে। আর আমার কাছে বিহাইন্ড দ্য সিন মানে যখনই মনে পড়ে, আমার কাছে মানে মজার স্মৃতিগুলো মনে পড়ে যে আমরা আসলে অনেক দিনের জন্য আউটডোরে চলে গিয়েছিলাম, পুরো টিমটা, প্রায় বোধহয় 7-8 দিন বা 10 দিন এরকম। হ্যাঁ, তো পুরো একটা টিম একসাথে আমরা প্রথম চিটাগংয়ে গেলাম, ওখানে শুটিং করলাম, ওখান থেকে কক্সেস বাজার বোধহয় করলাম সম্ভবত, তারপর আমরা বান্দরবান, আমাদের সেন্ট মার্টিন করার কথা ছিল, কিন্তু ওয়েদারের কোনো একটা প্রবলেমের জন্য আমরা এটা বান্দরবান শিফট করলাম। গেলাম শেষে। তো ওই যে আসলে আমাদের যে জার্নিটা থাকে না, যে আমার মনে হয় যে মোশাররফ ভাই, আমরা যে পরবর্তী সময়ে যে আমরা এত এত কাজ করলাম, বা যদি আমরা বন্ডিং এর কথা বলি কাজের ক্ষেত্রে, বা শুধু কাজ না, পার্সোনালিও আমাদের যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা, সেইটা আমার মনে হয় এই কাজগুলা করতে, তার মধ্যে বিহাইন্ড দ্য সিন বা হাউসফুল তো ছিল, ওই এফএনএফ, হ্যাঁ, এই জিনিসগুলো এইগুলোর মধ্য থেকেই তৈরি হওয়া অনেকটা, যদিও আমরা আমাদেরকে অনেক আগে থেকেই চিনতাম, হ্যাঁ, কিন্তু খুব ফ্রেন্ডলি একটা যে রিলেশনশিপ, সেটা কিন্তু এই কাজগুলোর মধ্য দিয়েই তৈরি হয়। একটা লম্বা এবং সময় কাজ করতে করতে। এবং সেই সম্পর্কগুলো কিন্তু এখনো আছে সবার, ওই পুরো পরিবারের, মানে ওই হাউসফুল পরিবার, হ্যাঁ। সবার সঙ্গে সবার সেই
যোগাযোগের জায়গাটা কিন্তু এখনো আছে। অন্যরকম একটা ইমোশনের জায়গা, হয়তো আমি জানি না আপনাদের এমন মনে হয় কিনা যে কোথাও একটা আপনারা এখনো ওই পরিবারের সদস্য হয়ে হ্যাঁ, যেমন আছেন। এখনো বললাম যে আমি হ্যাঁ। তাকে যেমন মামা বলে আসলে কিন্তু ডাকি। ঠিক আচ্ছা, আছে, মোশাররফ করিম ভাইয়ের সাথে যেমন প্রথম বলছিলাম যে এর আগেও তো কাজ করেছেন, আপনার তো থিয়েটার হোক বা নাটকে যখন থেকে কাজ করেছেন, আমরা ক্যারমের কথা শুরুতেই বলছিলাম যে আপনি নিজেই বললেন যে প্রথম যেই কাজটা আপনাকে অন্যরকম ভাবে মানুষের কাছে পরিচয় করে দিয়েছে। আপনার কাছে এটা কেন মনে হয় যে কেন ক্যারমটা ক্লিক করলো? আপনার কাছে ক্যারমের ভালো লাগার দিক কোনটা? প্রথম কথা হচ্ছে যে একদম অন্য রকম গল্প বলতে যে টেলিভিশনে আমরা এই ধরনের গল্প দেখে খুব অভ্যস্ত না। টেলিভিশনে মানে হয় কি, যখন একটা নাটক লেখা হয় বা গল্প লেখা হয় তখন আসলে মনের মধ্যেই থাকে যে আমি একটা গল্প লিখব, কিন্তু এই যে একটা লোক একটা মেয়ের প্রেমে পড়েছে, সেটা বলতে পারছে না, আশপাশের লোকজন তাকে খেপাচ্ছে, বন্ধুবান্ধব যা আছে, এই যে পাড়া মহল্লার যে একটি চরিত্র, সেটা খুব কম নাটকে, এত ক্যাজুয়ালি খুব কম নাটকে উঠে এসছে আসলে। তো মানুষ এই গল্পটাকে দেখতে গিয়ে সে তার বিষয়গুলো, তার পাড়া মহল্লার বিষয়গুলো সে খুঁজে পেল। এবার অনেকেই আমাকে বলেছে রিলেট করতে পেরেছে। আর ডেফিনেটলি তো গল্প তো বইপত্রেও থাকে, তো সেগুলো নাটক হয়ে ওঠা বা সিনেমা হয়ে ওঠা, সেটা একটা বড় কৃতিত্ব তো নিঃসন্দেহে পরিচালকের। অবশ্যই। তো সরোয়ার ভাই তো আমরা এক কথাই স্বীকার করবো যে অনেক বড় মাপের একজন অবশ্যই নির্দেশক উনি, এবং ওনারও যে নিষ্ঠার জায়গা থেকে তখন ওই কাজটা আমরা 7 দিন কি 8 দিন এরকম সময় ধরে মোস্তফা করেছি। সরোয়ার ফারুকীর সঙ্গে কি আপনার প্রথম কাজ কোনটি? প্রথম এটাই, তার সঙ্গে আপনার প্রথম কাজ এটাই ছিল? ওকে। তারপরে 420 কিন্তু প্রথম ওটা। তো ক্লিক করার কারণ তো আসলে পরিচালকের যে দৃষ্টিভঙ্গি, যে সিনেমাটা উনি কেমন করে দেখতে চান, এবং ওনার হৃদয়ের সঙ্গে দর্শকের হৃদয় এবং আমরা যারা কাজ করি আমাদের সকলের হৃদয় যখন মিলে যায়, তখনই কিন্তু আসলে ডিরেক্টর যেমন করেন। আবার আমরা যদি বলি কচি খন্দকার, তার যে গল্প ভাবনা, সেটাও কিন্তু এখানে মনে হয় অনেক বড় একটা অবশ্যই। আমি তো কচি ভাইয়ের গল্পের প্রতি আমার একটা দুর্বলতা আছে। কচি ভাইয়ের সকল গল্পই একটু অন্যরকম, অন্যদের চেয়ে আলাদা। এরপরে কচি ভাইয়ের নির্দেশনায়ও আমি অনেকগুলো কাজ করেছি, যেমন ভূগোল। ভূগোল চমৎকার একটা কাজ ছিল। কচি ভাইয়ের আরেকটা কাজের কথা মনে পড়ছে, কবি। আমি ছিলাম, এবং ওটা রোজারিতে গেল। হ্যাঁ হ্যাঁ, আর জাহিদ ভাই ছিলেন। জাহিদ ভাই ছিলেন, এটা কচি ভাইয়ের ইয়ে ছিল, গল্প ছিল। ওটা কুষ্টিয়ায় বোধহয় কুষ্টিয়া শুটিং হয়েছিল, কুষ্টিয়া। কবির কথাই মনে পড়ছিল, যেহেতু আমরা কচি খন্দকার তাকে নিয়ে বলছিলাম। আসলে আরেকজন খুবই গুণী একজন মানুষ, বিভিন্ন একটা ভিন্ন রকম জগৎ আমাদেরকে দেখায় না কিছু মানুষ, কবিও তো ক্রিয়েটররা এনটিভিতেই গিয়েছে। হ্যাঁ, সেটা একটু শুনতে চাই, সেই এক্সপেরিয়েন্সটা। এরকম একটা গল্প যখন আসলে আসে কাছে, তখন আসলে একজন অ্যাক্টর হিসেবে কেমন লাগা বা জার্নিটা কেমন ছিল? আমার জন্য ওটা খুবই ভালো লাগার একটা বিষয় ছিল, কারণ হচ্ছে তখন আমি কম্পারেটিভলি অনেক ক্যারিয়ারে অনেক নতুন, আমি ভালো কাজ করতে চাই, এরকম একটা থাকে না, সবারই তো ভালো কাজের ক্ষুধা থাকে। তো সেই জায়গা থেকে এনটিভিতে যাবে, প্রথমই যাচ্ছে এনটিভিতে যাবে, ঈদে যাবে, সরোয়ার ভাই ডিরেকশন দিবে, এটা। তারপর যখন আমি এটার গল্পটা জানলাম, জাহিদ ভাই ছিলেন আমার সাথে, তো সবকিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা খুবই ভালো। জাহিদ ভাই ছিলেন, উনি তো মানে আমাদের সবে নানান ভাবে বড় ভাই। এক নম্বর হচ্ছে দলের বড় ভাই। দলের বড় ভাই? আমাদের দলের নাম নাট্যকেন্দ্র। ও আচ্ছা, মানে থিয়েটারের কথা বলছেন। আমি তো কি ফুটবল দল নাকি রাজনৈতিক দল? এবং খুবই একজন জাদুকরী অভিনেতা, আমার ভীষণ অবশ্যই অবশ্যই আরো একজন ভীষণ পছন্দের অভিনেতা। আয়শা, অনেকক্ষণ চুপচাপ শুনছো। আসলে আমি মনে হয় তোমাকে একটু ফিল করতে পারছি, দুজনের গল্প শুনতে শুনতে, এবং সেই পছন্দের কাজগুলোর কথা আরেকবার, এবং সেগুলোর স্মৃতিচারণ, পেছনের গল্পগুলো শুনতে অন্যরকম ভালো লাগছিল। আয়শার তো অনেকগুলো কাজ এনটিভির সাথে হয়েছে। আমরা তোমার প্রথম কাজ বা মোশাররফ করিমের সঙ্গে তোমার কি কাজ সেটা নিয়ে শুনছিলাম, বাট তোমার যদি পার্সোনাল ফেভারিট কাজের কথা জিজ্ঞেস করি, কোনটি বলবে? অনুষ্ঠান, নাটক সব মিলিয়ে। পার্সোনাল ফেভারিট, হ্যাঁ, একদম প্রথমটা তো সবসময় থাকে না যে হ্যাঁ স্পেশাল হয়, তো 72 ঘন্টা উইল রিমেইন দ্য ফরএভার স্পেশাল টু মি। আর এরপর যদি বলি তাহলে আমি বলবো আবেগ নাটকটা সামহাও আমার কাছে ভালো লেগেছিল,
তো আমার পারফরমেন্স অত ভালো ছিল না, কিন্তু নাটকটা ভালো নাটকটা ভালো ছিল, বা নাটকটা গল্প খুব কবে? ভালো ছিল। এটা গত বছরের করা, তুহিন হোসেন ভাইয়ার নির্দেশনায় ছিল। তোমার অ্যাক্টিং যে ভালো ছিল না এটা কিভাবে বুঝলে সেটা সেই জন্য? কারণ আমি একটা সিন করতে খুব স্ট্রাগল করছিলাম। আমার কোনো মতেই, মানে আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে বোধহয় আমি খুব চাচ্ছিলাম যে আমার চোখের পানিটা বের হোক বের হোক, এটাই যে সব থেকে রং স্ট্র্যাটেজি, ওইটা আমি বসে বুঝি নাই। পরে কি চোখ দিয়ে আর পানিটা বের হয় নাই। আমি আবার গ্লিসারিন নিতে পছন্দ করি না খুব একটা, গ্লিসারিন নিতে পছন্দ করি না কারণ চোখ জ্বলে। ও আচ্ছা, আচ্ছা, শোনো মানে আচ্ছা ঠিক আছে বলো। না বলেন না, টিপস টিপস দিয়ে দেন, আমরা সবাই শুনি। না আমার কাছে যেটা মনে হয় যে মরিচ টলে দিব? আমরা অনেক সময় ভাবি যে অমুকের এই অভিনেতা বা এই অভিনেত্রী, কিছু বলার লাগে না, চোখ দিয়ে পানি বের করে ফেলে, অসাধারণ অভিনেতা, এরকম আমরা মনেও করি। সেটা কখনো কখনো হয়তো তাই, কিন্তু চোখ দিয়ে কারো পানি চলে আসলেই সে অসাধারণ অভিনেতা, সেটাও আবার না। ঠিক না। অনেকের চোখে তুমি সমস্যাও থাকতে গ্লিসারিন পারে। দিয়ে কাঁদো, মরিচ দিয়ে কাঁদো, কি লেবু দিয়ে কাঁদো, বা তোমার চোখ দিয়ে এমনিতেই পানি এমনিতেই আসে, পানি কিন্তু পড়বে। সেই কান্নাটা যদি আসলে ক্যারেক্টার ওয়াইজ হয়, অনেকেই আছেন, যেমন উৎপল দত্তের কথাই শুনেছি যে উনি এমনি কাঁদতে পারতেন না, গ্লিসারিন দিয়েই কাঁদতে হতো। আচ্ছা, আপনার ক্ষেত্রে কি? কিন্তু আমার ধারণা যে উনি কান্নার সুযোগও কম পেয়েছেন বোধহয় ওরকম দৃশ্যের। তো আমার অ্যাক্টিং ইজ অ্যাক্টিং, আপনার আলটিমেটলি ক্ষেত্রে কি হয় কান্না করার সময়? আমি গ্লিসারিন দিলে ওই যে চোখটা জলে, ওইটাকে ওই 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 ফিলটাকে আমি নেই, হ্যাঁ, এবং সেখান থেকে আমি বিশ্বাসটা করে ফেলি যে আমি কাঁদছি। কারণ হচ্ছে কি, আমি যদি আমার ব্যক্তিগত কান্না যদি হয়, একটা চোরের কান্না আর মোশাররফ করিমের কান্না তো আলাদা আসলে। আমার ব্যক্তিগত কান্না যদি চোরের চরিত্রের উপরে আসলে পতিত হয়, তখন তো ধ্বংস হয়ে গেল। Right. সো আমি গ্লিসারিন দিয়ে কাঁদি, অসুবিধা নাই, কিন্তু কান্নাটা হতে হবে। কান্নাটা হতে হবে, রাইট। মানে সরি, আয়শা বলছিলে তোমার আরেকটা কাজ, যেমন ইয়াশ রোহানের সঙ্গে একটা কাজ মায়াফুল, এটি কিন্তু হ্যাঁ। দর্শক বেশ পছন্দ দর্শক বেশ করেছিল। পছন্দ করেছিল এবং জুটিবদ্ধ হয়ে এটা আমাদের করা প্রথম কাজ ছিল। আচ্ছা, তো এই কাজটার মজাটা হচ্ছে ডিফারেন্ট, যে আমরা ট্রেনে যেতে ওটা যেতে কি শুট NTV করি। তে গেছিল? হ্যাঁ। এনটিভিতে গত বছর। মানে সবারই যত ভালো কাজ, স্পেশাল কাজ, NTV তে। ঘুরে ফিরে দেখা যায় যে পেছনে তাকালে এনটিভি NTV না, আসলে অন্য আসলে চ্যানেলেও আমার- আছে নিশ্চয়ই, কিন্তু এনটিভি আমাদের একটা বড় তো জায়গায় আছে। শিমু তো বললো যে আমাদের তো অনেকগুলি কাজ, অনেকগুলি সিরিজ, অনেকগুলি 1 ঘন্টা, আমার প্রথম কাজ। সো মায়াফুলের হচ্ছে কি, আমরা ট্রেনে যেতে যেতে শুট করি, আস্তে আস্তে শুট করি। আসার সময় আমাদের একটা সিন খালি করার কথা, তড়িঘড়ি করে আমরা সবাই 11টার সময় ট্রেনে উঠি। ট্রেন ছাড়া হলো, আমাদের নির্মাতা মোহন আহমেদ ভাই এসে বললেন যে ইয়াশ আয়েশা তোমরা রেডি হও, আমরা সিনটা শুট করব। 5 মিনিট যেতে না যেতে ভাই এসে বললেন শুট করব কিভাবে, আমাদের তো ক্যামেরার লোকই উঠে নাই, ক্যামেরা তাকে ছাড়া ট্রেন ছেড়ে দিয়েছে। মানে তারা হচ্ছে আবার হোটেলে গিয়েছিল, দে থট হোটেলে যাবে, ফ্রেশ হয়ে তারপর আসবে, এই করতে যে দেরি হয়ে ছুটে গেল। গেছে। তারপর তো সেই শুট আমরা, থাকে না যে যেহেতু ডেট হ্যাঁ, মিলে না, হ্যাঁ। ঈদের সময় রাশ আওয়ার যাচ্ছে, তারপর বোধহয় 1 মাস পরে আমাদের দুজনের ডেট মিলেছিল, তারপর আমরা শুটের ওই একটা সিনের জন্য আমরা ফেসে গেলাম। নো, এরকম কত কত স্টোরি যে থাকে। অনেক অনেক যদিও এটা আচ্ছা, কি অফ বলেন? ক্যামেরাতে হ্যাঁ বলবেন। বলবো না, না অন ক্যামেরাতেই বলবো, কিন্তু এই অনুষ্ঠানে কি না, মানে বলাই তো যে আপনার বলাই ঠান্ডা যায়, দেওয়ার জন্য হ্যাঁ। বসছি। সেটা হচ্ছে আমার একটা নাটক চাখর, আশরাফুল চঞ্চলের লেখা। তো এই নাটকটা যখন আমাকে ডিরেক্টর মারুফ মিঠু যখন গল্পটা বলে, মুখে গল্প বলে, তখন আমার খুব একটা ভালো লাগে না যে একটা লোক চা খাওয়া নিয়ে এত তার ক্রেজিনেস আর কি। তো পরে আমি আবার বললাম যে হ্যাঁ হতে পারে, কিন্তু গল্পের শেষটা যদি এইরকম হয় তাহলে ভালো হয়। মারুফ মিঠু বললো যে হ্যাঁ ভাই সেটাও হতে পারে। বাই দিস টাইম আমাকে স্ক্রিপ্টটাও পাঠিয়েছে, তো আমি স্ক্রিপ্টটা পড়লাম। পড়ার পরে আমি মারুফ মিঠুকে ফোন দিলাম যে আমি শেষটা যে চেঞ্জ করতে চেয়েছিলাম, খবরদার করো এটা না। করার দরকার নাই, গল্পটাই অসাধারণ, মানে যা আছে এটাই দারুণ। এর মধ্যে কোনো শিক্ষা দেওয়ার প্রবণতা নাই, কোনো কিছু নেই, একটা ক্রেজি একটা লোক চায়ের জন্য তার গল্প। তা কাজটা করার জন্য ট্রেনে কাজ করতে হবে, আমরা রওনা দিলাম। যে তখন আবার কি একটা হরতাল টরতাল ছিল, আবার ওই যে আখাউড়ার দিকে তখন কি একটা ইলেকশন, সেই জন্য ঢাকা থেকে সব লোকজন যাচ্ছে। আমাদের সব টিকিট কাটা একটা কম্পার্টমেন্টের, কিন্তু লোকজন উঠে এমনভাবে উঠলো যে এখন আর এটা করার কিছু নাই, আমরা শুটই করতে পারছি না। তার ডিরেক্টর খুবই মন খারাপ। তা আমি মিঠুকে বললাম যে মিঠু, যদি আমরা ধরে নেই যে এই যে রুম কম্পার্টমেন্ট ভর্তি এত লোক, এরা সবাই আমাদের আর্টিস্ট এবং এদেরকে আমাদের পে করতে হবে। এটা তো ভালো বলছেন ভাই। আমার কাছে ধর এই ভিড়ের প্রত্যেকটা লোক আর্টিস্ট, এদেরকে তুই আনছিস পে করার জন্য। এই শুট শুরু হলো,
সারাদিন করলাম, শুটিং করে আমরা যখন ফিরে আসছি সিলেট থেকে ফিরে আমি আসলে বলতেছি যে নাটক বানাতে গেলে কত ঘটনা, কত হ্যাসেল হয়। তা আমরা যখন ফিরে আসছি সিলেট থেকে ব্যাক করার সময় আখাউড়া বা এরকম কোনো একটা জায়গায় একজনের কোলের উপরে ল্যাপটপটা, ওই ল্যাপটপের মধ্যে সব ফুটেজ, ডোন্ট টেল মি ল্যাপটপ কেউ নিয়ে গেছে। ল্যাপটপ ও এরকম কাজ করছিল, ওটার মধ্যে সব ফুটেজ ঢোকানো, জানলা দিয়ে ল্যাপটপটা নিয়ে চলে গেল। পরে তো একদম ধ্বংস আর কি। তো লাকিলি জানা গেলো যে ওই কার্ডগুলো যে থাকে না মেমোরি কার্ডগুলো, ওগুলোকে ফরম্যাট দেয়া হয় নাই। আচ্ছা, তো তারপরেও তো টেনশন। ও আচ্ছা, ঢাকায় আনার পরে সেই কার্ডগুলো আবার ওপেন হচ্ছে না আহা। প্যানেলে। ওকে, তারপর সেটা আবার কি ইঞ্জিনিয়ারদের ঠিকঠাক করে সেই নাটক অন এয়ার হয় এবং ওইটার জন্য আমি মেরিল প্রথম আলো পাই। বাহ, মানে সব শেষে মানে আসল নিউজটা কিন্তু সবার শেষে না, ছিল। আমি বললাম যে এই যে এটা তিক্ত, আমরা যে কি কষ্টটা করি, হ্যাঁ, কি ফাইটটা আমরা দেই আসলে কাজের, সেটাই আমরা আনন্দগুলো শুনছিলাম, কিন্তু প্রতিটি কাজের পেছনে তো এবং আসলে আমি তখন অনেক ওকে রকম একটা গল্প ওই মারুফ মিঠুকে বলছিলাম যে এটা একটা ধৈর্য, এটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো। থাকে। আচ্ছা, আপনার এই যে আগের যারা সিনিয়র, যারা গুণী নির্মাতা, তাদের সাথে কাজের অভিজ্ঞতা, এখন যারা নতুন একদম কাজ করছে তাদের সাথে কাজের অভিজ্ঞতা, দুটোই হচ্ছে। আগে যখন একদম টিভি কেন্দ্রিক ছিল নাটকের ব্যাপারটা, এই যে কোয়ালিটি কন্ট্রোল করার একটা ব্যাপার ছিল, ধাপে ধাপে টেলিভিশনের যারা আছেন তারা, প্রডিউসার, ডিরেক্টর, অনেকগুলো ধাপ ছিল। এখন ইউটিউবে যারা নাটক করছে তাদের সাথেও কাজ করছেন। আপনার কাছে পার্থক্যের ব্যাপারটা কিরকম, বা আপনি এই খাপ খাইয়ে নেয়ার ব্যাপারটা কিরকম? সত্যি কথাগুলোই তো বলতে হবে। অবশ্যই। মানে ব্যাপার হচ্ছে যে এখানে অনেক সুখকর অভিজ্ঞতাও আছে, আবার যেমন আমি এক সময় পড়াতাম। হ্যাঁ, আমরা জানি সেটা, সেন্টারে পড়াতাম। কোচিং সেন্টারে। তো সেই সময় আমার ওই কোচিং সেন্টারে একটা ছেলে ছিল, জুনায়েদ ওর নাম। হ্যাঁ, তো ও বাচ্চা, ও 5 টেবে পড়ে, কিন্তু ও হচ্ছে কি যে ওর ক্লাস না থাকলেই ডিস্টার্ব করতো, শুধু এই রুম সেই রুম দৌড়াদৌড়ি করতো। তো ওকে আমি করতাম কি যে বড়দের ক্লাসে, ইন্টারমিডিয়েটের ক্লাসে এনে ওকে বসিয়ে রাখতাম বড়দের মাঝখানে, এবং হয়তো Okay. ইংরেজি পড়াচ্ছি, টু ড্যাফোডিলস। তো পড়ানোর মাঝখানে আমি জুনায়েদ 5-এ পড়ে ওকে জিজ্ঞেস করলাম, জুনায়েদ তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, জুনায়েদ বলে যে না স্যার। তার একটু পরেই বলে উঠলো যে স্যার কি বুঝি নাই। মানে সে বোঝে নাই সেটা না, কি বুঝে নাই, কি বোঝে নাই সেটাও সেটাই বুঝে নাই। সো এইরকম কিছু সমস্যায় মাঝে মাঝে পড়ি। মানে ধরো যে একজন যে একটু ট্রেইনড হয়ে আসছে, বা এই শিল্পের সঙ্গে, তার নাটকের সঙ্গে, একটু কবিতার সঙ্গে, গানের সঙ্গে, পেইন্টিংসের সঙ্গে একটু বসবাস আছে, তখন সে ধরতে পারে যে সে কি বোঝে নাই, তখন বোঝাতেও সুবিধা হয়। আর তখন তাকে বোঝালে তার ভেতরে একটা কৃতজ্ঞতার ব্যাপারও থাকে। কিন্তু এইরকম অভিজ্ঞতা আমার অনেক হয়েছে যে ওই এরকম অনেকের সঙ্গেও কাজ করতে হয়েছে যে আসলে কি যে বোঝে নাই সেটাও বোঝে নাই। আবার এরকমও হয়েছে যে এত চিন্তাই করি নাই কিন্তু এত সিনসিয়ার, যেমন আমি তানিয়া বৃষ্টির কথাই বলবো, ওর সঙ্গে বেশ কিছু কাজ সঙ্গে আমার কাজ করেছে। কারণ প্রথম দিকে কাজও খুব দ্রুত নিতে পারে, প্রথম দিকের কাজে ও একটু শাই ছিল, তারপরে তো মানে যে কোনো চরিত্রের মধ্যেই, এবং ওরও এই চাওয়াটা ছিল শেখার ক্ষেত্রে, যে কোনো চরিত্রের মধ্যে কি ঢুকে যাওয়ার প্রবণতাটা আছে ওর মধ্যে। আপনি একটা কথা আগেও বলেছিলেন, শুনেছিলাম যে কেউ যদি আপনার কিছু কাজ করা নিয়ে যদি কোনো অভিযোগ করে যে আপনি কেন এই কাজটা করছেন, এই সিরিয়াস কাজ বা এরকম কাজ, এই ওয়েবের কাজই করেন, কেন ইউটিউবে নাটকের কাজ করবেন, আপনি একটা কথা বলেছিলেন সম্ভবত যে সেখানেও তো আমার দর্শক আছে, আমি তাদেরকে বঞ্চিত করব কেন, তারাও তো মোশাররফ করিমের কাজ দেখতে চায়। সেই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাই, আপনার সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে আপনার বয়স বাড়ে না। আপনি ওই যে এমন আগের ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, তারা বড় হয়ে হয়তো আর ডিরেকশনই দিচ্ছেন না, কিন্তু আপনাকে যারা আগে আপনার অভিনয় দেখে ডিরেকশন দেওয়ার স্বপ্ন দেখেছেন, এখন তাদের ডিরেকশনে কাজ করছেন। বয়সটা কি আসলেই বাড়ছে না? বয়স বাড়াই না। কিভাবে ধরে রাখছেন? আমরা সবাই মনে টিপস চাই। টিপস হচ্ছে কি যে আসলে একটু খুলে চলা আমার কাছে যেটা আমার মনে হয় নাই, মনে না হওয়াটা কিন্তু খুব জরুরি। মানে আমার কাছে মনে হয় যে তোমার সঙ্গে আমার খুব দীর্ঘ আড্ডা হতে পারে, আবার একদম আমাদের সমসাময়িক যারা আছে তাদের সঙ্গে হতে পারে, আবার কালকে যে আসছে তার সঙ্গেও হতে পারে। তো এর মধ্যে তো চুলের রং সাদা হবে, তো ওটা তো রং একটা, চামড়াটা কুঁচকে যাবে, তো ওটা তো একটা রূপ।
তাই না? আমি সেই রূপটাকে তো ভালোবাসবো না, কুচকে যাওয়া রূপটাকে হ্যাঁ, বাসবো তো। এরকম সো রিল্যাক্স। এরকম একটা কথা শুনেছি যে যেমন এই যে আমার তো আমার এরকম মনে হতেই পারে, হ্যাঁ। গ্রহণ করবে কি করবে না সেটা ভিন্ন কথা। কপালের চামড়া ভাঁজ পড়ে গেছে, ইটি হয়ে গেছে, রিঙ্কলস পড়ে গেছে, বাট আমি প্রেমের অভিনয় করছি, হ্যাঁ, এবং প্রেমটা যদি আমার ভেতরে থাকে তো ওই ভাঁজ পড়া চামড়ায় ঝামেলা হবে না আমার মনে হয়, এবং আমার প্রেমে একজন পড়তে পারে, এটা আমি বিশ্বাস করি। কেন নয়, এই যে দুই নায়িকাকে নিয়ে বসে আছেন দুই পাশে, আপনার দুই সময়ে কিন্তু দুজনের সাথে কাজ করা হয়েছে। যেই প্রজন্মে উনি কাজ করেছেন তখনও চুটিয়ে কাজ করেছেন, এখন আবার এই যে একদম নতুন প্রজন্মের যারা অভিনয় করছে তাদের সঙ্গে চুটিয়ে কাজ করছেন। আমরা শেষ করব, শেষে এসে এনটিভির জন্য কি বলার আছে সেটি তো শুনবোই। আমার মনে হয় যে একটা প্রশ্ন জাস্ট আমি করতে চাই এবং এক কথায় উত্তর চাই, যেহেতু ওয়ার্ল্ড কাপ সিজন চলছে, কে কোন দল এটা খুব জানতে ইচ্ছে করছে, আমি ঠিক জানি না। সুমাইয়া শিমু কাকে সাপোর্ট করছেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আমি ব্রাজিল এবং আর্জেন্টিনা। তার কারণ হচ্ছে আমি প্রথমটা শুনেই থেমে গেছিলাম। উনি ব্রাজিলিয়ান। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের কাউকে মানুষ সে ইয়ে করতে ব্রাজিলও চায়। সাপোর্ট করে, আর্জেন্টিনা মানে কোনো দর্শককে হারাতে চাই না। আমি সব দর্শককে ভালোবাসি, আমি ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে আমার দর্শককে বেশি প্রশ্ন করেছি ফুটবল নিয়ে, কিন্তু তার মাথায় যে দর্শক কাউকে হারানো যাবে না। একদম। আমি ব্রাজিলকে যতটা না ভালোবাসি, আর্জেন্টিনাকে যতটা না ভালোবাসি, তার চেয়ে তো আমার দর্শকদের। দিস ইজ ওয়াই হি ইজ মোশাররফ করিম। আমি এখন হচ্ছে কি যে একটা সময় ব্রাজিলে খেলা আমার খুব ভালো লাগতো, আমার খুব প্রিয় প্রিয় ফুটবলার সেখানে ছিলেন, দ্যাটস আমি খুব এনজয় করতাম। রোনালদো, রোনালদিনহো, কাকা, পেলে, কার্লোস। তারও আগে আমি অতটুকু দেখি। কিন্তু হয় কি, ওই একটা আমরা শিল্পী তো, তা আমরা ওই সব জায়গায় ওটা খুঁজি, মেসির মধ্যে ওটা পাওয়া যায় না, ট্রু। মানে এটা ডেফিনেটলি সবাই স্বীকার আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এই জায়গায় আমি আপনার সাথে একমত। এই সময় যেমন গত বিশ্বকাপ থেকে আমার এমবাপ্পের খেলা খুব ভালো লাগে, আর এবার বিশ্বকাপের আগে থেকে হাল্যান্ডের প্রতি আমার চোখ ছিল, হি ইজ ডুইং অ্যামেজিং। আলাদা করে আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সেই জাদুকরী ব্যাপার তো আছেই। তুমি কাকে সাপোর্ট করো? শক্তি মনে হয়, হি ইজ ব্রিলিয়েন্ট। হ্যাঁ। আমার মনে কিন্তু হচ্ছে আমি এই হচ্ছে World খুব Cup-এ শক্তি ভালোবাসি না, ফুটবল সৌন্দর্য, ওভারঅল ম্যাজিকটা যেটা মেসি দেয়, শক্তির মধ্যে তো আছে না ওর একটা, কিন্তু আছে, কিন্তু শক্তিতে কিন্তু একটা যুদ্ধ ব্যাপারটা আছে। আর মেসির মধ্যে হচ্ছে কি যে শিল্পটা আছে এবং কারুকাজ আছে। দ্যাটস ট্রু। আয়শা? উই সাপোর্ট দ্য সেম টিম, ব্রাজিল। ব্রাজিল টিম, ব্রাজিল কিন্তু জিতলো আজ। তুমি কি আর্জেন্টিনা বলছো? আপনি কি এখন চেঞ্জ করবেন? আপনি হাফ আছেন ওদিকে, মানে সে একটু আগে দুইটাই বলছে, এখন কি তাহলে এখানে হচ্ছে দেড় জন হচ্ছেন আর্জেন্টিনা আর আড়াই জন হচ্ছেন ব্রাজিল। থ্যাঙ্কস টু মোশাররফ করিম। সব শেষে আমার বিদায় নেওয়ার আসলে সময় হয়ে গেছে। সব শেষে দর্শকদের জন্য, এনটিভির দর্শকদের জন্য বা এনটিভির জন্য কি বলবেন? এনটিভির কাছে আমার একটাই চাওয়া যে সবসময় যেমন ইউনিক আইডিয়াস নিয়ে ওনারা এসেছেন, এই ধরনের ইউনিক আরও আইডিয়াস নিয়ে ওনারা সামনের দিনগুলোতেও কাজ করুক। আর নাটকের ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমরা তিনজনই নাটকের ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করা মানুষ, আমাদের প্রত্যাশা আসলে থাকবে যে এনটিভি যেরকম শুরু থেকে 2003 সাল থেকে মান নিয়ন্ত্রণ করেছেন, ওটা যেন তারা বজায় রাখেন। সুমাইয়া শিমু? এনটিভির জন্য তো শুরুতেই শুভকামনা জানিয়েছি, এবং আমি চাই যে এনটিভি আরও দীর্ঘ, মানে সামনে মানে অনেকগুলা বছর আমাদের সাথে থাকুক, সুন্দর সুন্দর কাজ উপহার দিক, এবং যেটা কোয়ালিটি অবশ্যই, যেই কোয়ালিটির জন্য একজন শিল্পী হিসেবে আমার কাছে, আমি যখন এনটিভির একটা কাজ আসলে যেমন যেই মানে উচ্ছ্বাসটা আমার ভেতরে যাচ্ছে এনটিভির কাজ, তার মানে একটা ভালো কাজ অবশ্যই হবে। এবং আমি বিশ্বাস করি যে যারা দর্শক আছেন তারাও এটা বিশ্বাস করে, এবং তাদের কাছেও সেই এনটিভি সেই জায়গাটা এতদিন ধরে রেখেছে, এটা খুব টাফ আমি মনে করি, এবং মানে ভবিষ্যতেও যেন এই জিনিসটা তারা কোয়ালিটিটা মেনটেন করতে পারে, তো সেই আশাটা আমি করছি। অবশ্যই। সবশেষে মোশাররফ করিম? ওই তো এনটিভি তো বহু বছর বেঁচে থাকবে, সে প্রত্যাশা তো আমাদের আছেই। এনটিভি হাউসফুল বা তার চেয়ে আরো ভালো সিরিজ বানাবে অবশ্যই। রঙের মানুষ বা তার চেয়ে ভালো সিরিজ বানাবে, ভবের হাটের চেয়েও ভালো সিরিজ বানাবে। প্রত্যাশাগুলো এই রকম, নতুন কিছু পাবো এনটিভির কাছ থেকে, এবার নতুন যুগের সূচনা করবে, এটা চাওয়া।
অবশ্যই আমার মনে হয় তিনজন একটু ভিন্ন শব্দে ভিন্ন বাক্যে বললেও দিন শেষে প্রত্যাশা একই কথাটাই বলেছেন এবং সে একই প্রত্যাশা রেখেই আমি শেষ করতে চাই। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমার সঙ্গে আড্ডা এবং আজকে এনটিভির এই বিশেষ দিনে সময় দেওয়ার জন্য। একই সাথে এনটিভির এই পথ চলায় আপনারা ছিলেন বলে অনেক বেশি সুন্দর হয়েছে। সেই একই কথা জানিয়ে আমি দর্শকের কাছ থেকে বিদায় নেব। তবে হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ আমি যেমন এনটিভি পরিবারের পক্ষ থেকে জানালাম, স্টেপ নিবেদিত আনন্দ আড্ডা আজকে আমাদের সাথে ছিলেন। স্টেপের পক্ষ থেকে সবার জন্য একটা ছোট্ট উপহার থাকছে, সেটি আমি তুলে দিচ্ছি। তার আগে দর্শককে একটু বিদায় বলে নিই। দর্শক যারা দেখছিলেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আজকের এই আড্ডায় আমাদের সঙ্গী হওয়ার জন্য এবং একই সাথে এনটিভির পথ চলায় সাথে থাকবার জন্য। এনটিভির নাটক নিয়ে বেশি কথা হলো যেহেতু নাটকের মানুষ আমাদের সাথে ছিলেন, কিন্তু আমরা জানি এছাড়া অসংখ্য অনুষ্ঠান হোক যাই হোক, সেই ক্লোজ আপ ওয়ান থেকে শুরু করে যে কোনো রিয়েলিটি শো, নতুন নতুন কাজ, নাটক, সিরিয়াল কিংবা ঈদের বিশেষ কিছু, এনটিভি সবসময় চেষ্টা করেছে আপনাদেরকে সেরা কিছু দেওয়ার, নতুন কিছু দেওয়ার এবং আমরা আশা রাখি এনটিভি সবসময় এই কাজটি চালিয়ে যাবে, মান ধরে রেখে দর্শকদের আস্থায় আরও অনেক দূর যাবে। থ্যাংক ইউ সো মাচ আরও একবার। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একটা উপহার তুলে দিতে চাই।